সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো তোমাদের ইতিহাস। ইতিহাসের মধ্যে চতুর্থ অধ্যায়ের যে সুলতানি যুগের দুটো ভিডিও দিয়েছি, আজ আমি সুলতানি যুগের আর একটি ভিডিও প্রস্তুত করতে চলেছি তোমাদের জন্য। দেখো, সুলতানি যুগে দক্ষিণ ভারতে দুটি রাজ্যের আবির্ভাব ঘটেছিল। একটি হচ্ছে বিজয়নগর আর অপরটি হচ্ছে বাহমনি। আজকে ওই বিজয়নগর ও বাহমনি এই দুই রাজ্য সম্পর্কে তোমাদের সিলেবাসে অর্থাৎ পাঠ্যক্রমে যে শর্ট কোশ্চেনগুলো ও 2 নম্বরের অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, সেগুলোর একটা তালিকা প্রস্তুত করব এবং সাথে সাথে তার উত্তরটাও বলে দেব, যাতে করে তোমাদের দ্বিতীয় পর্বের যে পরীক্ষাটা হবে তাতে কিছুটা সুবিধা হয়। এসো আমি প্রশ্নগুলো এক এক করে বোর্ডে লিখি। দেখো, এখানে কয়েকটা প্রশ্ন আমি লিখে দিয়েছি। এই প্রশ্নগুলোর উত্তরগুলো এবার তোমরা জেনে নাও। বিজয়নগর রাজ্য কে, কবে, কোথায় প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? সঙ্গম নামে এক ব্যক্তির 2 ছেলে হরিহর ও বুক্কু। কবে করেছেন? 1336 খ্রিস্টাব্দে। কোথায়? তুঙ্গভদ্রা নদীর তীরে। তাহলে সঙ্গম নামে এক ব্যক্তির 2 পুত্র হরিহর ও বুক্কু 1336 সালে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন। বিজয়নগর রাজ্য কত বছর টিকেছিল? বিজয়নগর রাজ্য 1336 সাল থেকে 1645 সাল অবধি টিকেছিল। বিজয়নগর রাজ্যে কয়টি বংশ শাসন করেছিল? বিজয়নগর রাজ্যে 4টি বংশ শাসন করেছিল। কি কি? সঙ্গম, সালুব, তুলুব ও আরাবিড়ু। সঙ্গম, সালুব, তুলুব এবং আরাবিড়ু। বিজয়নগর রাজ্যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়। এবার বিজয়নগর রাজ্যে কে শালুব বংশ প্রতিষ্ঠা করেন? বিজয়নগর রাজ্যে শালুব বংশ প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ শালুব। শালুব বংশ প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ শালুব। বিজয়নগর রাজ্যে কে তুলুব বংশ প্রতিষ্ঠা করেন? বিজয়নগর রাজ্যে তুলুব বংশ প্রতিষ্ঠা করেছিলেন বীরসিংহ শালুব। মনে রাখতে হবে, তুলুব নয় কিন্তু, বীরসিংহ শালুব তিনি প্রতিষ্ঠা করেছিলেন তুলুব বংশ। এরপরে বিজয়নগর রাজ্যের একজন বিখ্যাত শাসকের নাম লেখো। বিজয়নগর রাজ্যের একজন বিখ্যাত শাসক হলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। আমুক্তমাল্যদ গ্রন্থটি কার লেখা? আমুক্তমাল্যদ গ্রন্থটি কৃষ্ণদেব রায়ের লেখা। আমুক্তমাল্যদ গ্রন্থটি কৃষ্ণদেব রায়ের লেখা। কার আমলে, কে, কবে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? কার আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে। দেখো, আমি বলেছিলাম
এটা কি আছে? দিল্লির সুলতানি, দিল্লির সুলতানি। তাহলে ওই যে বিজয়নগর ও বাহুবলী রাজ্য দুটোই প্রতিষ্ঠা হয়েছিল সুলতানি, দিল্লির সুলতানি বংশের আমলে। তাহলে মোহাম্মদ বিন তুগলকের আমলে আলাউদ্দিন হাসান নামে এক ব্যক্তি 1347 সালে বাহুবলী রাজ্য প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন হাসান, আলাউদ্দিন হাসান। বাহমান শাহ তার রাজ্যকে কটি ভাগে ভাগ করেন? বাহমান শাহ তার রাজ্যকে 4টি ভাগে ভাগ করেন। কি কি? গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। দেখো 61 নম্বর প্রশ্নে বলা আছে কার মৃত্যুর পর বাহুবলী সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে? মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর। বাহুবলী রাজ্য ভেঙে কয়টি স্বাধীন সুলতানির উদ্ভব হয়েছিল ও কি কি? 5টি স্বাধীন সুলতানির, অর্থাৎ 5টি স্বাধীন সুলতানি রাজ্যের উৎপত্তি হয়েছিল। সেগুলো কি কি? আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার ও বিদর। তাহলে ওগুলো লিখছি না, তোমরা বই পেয়ে যাবে, ওখান থেকে লিখে নেবে। আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার ও বিদর। বানিহাটি বা তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো বানিহাটির যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। কবে? 1565 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বাহুবলীর যে 5টি উত্তরসূরি, 5টি উত্তরসূরি কে কে? ওই আহমদনগর, গোলকুন্ডা, বিজাপুর, বিদর ও বেরার, এই 5টি যৌথ বাহিনী। আর অন্যদিকে ছিল বিজাপুরের তুলুপ শাসক। এদের মধ্যে যুদ্ধ হয়েছিল তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধের পর কে বিজয়নগর রাজ্যকে শাসন করেন? ওই বংশের শেষ শাসক কে ছিলেন? 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল। এই তালিকোটার যুদ্ধের পর বিজয়নগরের শাসক হয়েছিলেন তিরুমল, আরাবিড়ু বংশের তিরুমল। এবং এই বংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় ভেঙ্কট। এই বংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় ভেঙ্কট। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের কোন রাজা তুর্কি যুদ্ধ পদ্ধতি আমদানি করেন? তুর্কিরা যে যুদ্ধ কৌশল অবলম্বন করে ভারতবর্ষ জয় করছিলেন বা আক্রমণ করছিলেন, তাদের যে যুদ্ধ কৌশল, এই কৌশলটা কে কার্যকরী করেছিলেন? দ্বিতীয় দেবরায়। উত্তরটা কি হবে? দ্বিতীয় এবারে রায়চুর দোয়াব কি? রায়চুর দোয়াব হলো কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদী অববাহিকাকেই বলা হয় রায়চুর দোয়াব। দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুই নদীর তীরবর্তী অঞ্চল। তার দুটো নদীকে, একটা হচ্ছে কৃষ্ণা নদী আর একটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী।
দক্ষিণ ভারতে আছে। দক্ষিণ ভারতের কৃষ্ণা নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, আবার গোদাবরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তাহলে ওই কৃষ্ণা নদী আর তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী যে স্থান সেটাকেই বলা হচ্ছে রায়চুর দোয়াব। দক্ষিণী কাদের বলা হতো? বিজয়নগর রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। শব্দগুলো কিন্তু মনে রাখবে। বিজয়নগর রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো বিজয়নগর রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। আর পরদেশী কাদের বলা হতো? যেসব অভিজাত বাইরের থেকে বিজয়নগর রাজ্যে এসেছিলেন এবং বিজয়নগর রাজ্যে রাজাদের সান্নিধ্য লাভ করেছিলেন তাদেরকে বলা হতো পরদেশী। বিজয়নগর রাজ্যে আগত কয়েকজন পর্যটকের নাম লেখো। অনেক আছে। নিকোলো কন্টি, পেজ, নিনুজ বা নানুজ, বারবোসা, এরকম বিভিন্ন পর্যটক ওই সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন। বিজয়নগর রাজ্য কয়টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল? বিজয়নগর রাজ্য 7টা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। পর্যটক পেজের কথায় পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটি? পর্যটক পেজের কথায় পৃথিবীর শ্রেষ্ঠ শহর হচ্ছে বিজয়নগর শহর। সেটাই ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর। এবার দেখো, দিল্লির কোন সুলতান সুলতান উপাধি নেননি? এখন দিল্লির সব সুলতানই সুলতান উপাধি নিত। খিজির খান নামে এক শাসক ছিলেন যিনি সুলতান উপাধি নেননি। তাহলে উত্তরটা কি হবে? খিজির খান। দিল্লির কোন সুলতান অমুসলমানদের উপর জিজিয়া কর তুলে নেন? অমুসলমানদের উপর সুলতানরা জিজিয়া কর বসাতো, কিন্তু একজন সুলতান ছিলেন যিনি জিজিয়া কর তুলে নিয়েছিলেন, তিনি হলেন রাজিয়া। আমি এর আগে বলেছি রাজিয়া মহিলা হলেও তিনি সুলতান শব্দটি, তার নামের আগে সুলতান শব্দটি ব্যবহার করতেন। তাহলে সুলতান রাজিয়া, এই উত্তরটা হবে সুলতান রাজিয়া। ইলতুৎমিশ খলিফার কাছ থেকে সুলতান অনুমোদন হিসাবে কি পেয়েছিলেন? তখনকার দিনের দিল্লির সুলতানরা ধর্মগুরু তুরস্কের খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে নিতেন। এখন অনুমোদনটা কেন নিতেন? তুরস্কের অনুমোদন পেলে, খলিফার অনুমোদন পেলে, তাহলে তার দিল্লির মসনদ সুরক্ষিত থাকবে। সেই জন্য সুলতানরা কি করতেন? অনেক উপঢৌকো পাঠাতেন তুরস্কে খলিফার কাছে, আর তার বিনিময়ে খলিফা সন্তুষ্ট হয়ে সুলতান হিসেবে মেনে নিতেন। তা সেই রকম ইলতুৎমিশকে খলিফা দিয়েছিলেন দুর্বাস ও খিলাত। দুর্বাস ও খিলাত। তুরস্ক দণ্ড কি? এখন সুলতানরা কি করতেন? অমুসলমানদের উপর জিজিয়া কর চাপাতেন। কোন কোন বাংলার রাজা একই রকম জিজিয়া কর চাপিয়েছিলেন আর বলেছিলেন এটা হলো তুরস্ক দণ্ড। তাহলে ওই যে জিজিয়া কর চাপিয়েছিল মুসলমানদের উপর, সেটাই হলো
তুরস্ক দণ্ড। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর বাংলার কোন সুলতান সমুদ্র বাণিজ্যে উৎসাহ দেন? গিয়াস উদ্দিন মাহমুদ শাহ। গিয়াস উদ্দিন মাহমুদ শাহ সমুদ্র বাণিজ্যে উৎসাহ দিয়েছিলেন, অর্থাৎ সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্য করাতে বিশেষ উৎসাহ দিয়েছিলেন। বাংলার কোন সুলতান জন্মসূত্রে হিন্দু ছিলেন? জালাল উদ্দিন মাহমুদ শাহ, যাকে যদু বলা হতো। কার আমলে বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে চলে যায়? ওই জালাল উদ্দিন মাহমুদ শাহের আমলে। হাফসি কাদের বলা হয়? ইলিয়াস শাহ আর হুসেন শাহ। এই দুই বংশের মাঝখানে বাংলায় ইলিয়াস শাহ আর হুসেন শাহ, এই দুই শাসকের মাঝে আফ্রিকার অ্যাবিসিনিয়া থেকে অ্যাবিসিনীয়রা এসে শাসন পরিচালনা করতেন। ওদেরকেই বলা হতো হাফসি। ওদেরকেই বলা হতো হাফসি। কার আক্রমণে বাংলায় সুলতানির পতন ঘটে? পতন ঘটে 1538 খ্রিস্টাব্দে। শের শাহের আক্রমণে। শের শাহের আক্রমণে। শের শাহের আক্রমণে বাংলার সুলতানির পতন ঘটে। তাহলে এই প্রশ্নগুলোও তোমরা খাতায় লিখে উত্তর লিখে রেডি করে ফেলো। বাংলার কোন শাসককে সাধারণ মানুষ কৃষ্ণের অবতার বলে মনে করতেন? আলাউদ্দিন হোসেন শাহকে। আলাউদ্দিন। বাংলায় কোন সুলতানের আমলে শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়? শ্রী চৈতন্য বলতে কে? যে নিমাই সন্ন্যাস, নবদ্বীপের শ্রী চৈতন্য। কার আমলে তার শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়েছিল? দেখো, যে কোনো সেই সময় রাজাদের যদি সান্নিধ্য না পেত তাহলে কিন্তু এই ধরনের প্রচার কার্যে বারবার বাধার সৃষ্টি হতো। কিন্তু শ্রী চৈতন্যদেব হুসেন শাহের সান্নিধ্য পেয়েছিলেন। তাই কার আমলে হয়েছিল? হুসেন শাহের আমলে। আমলে। বাংলার কোন সুলতান শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন? হুসেন শাহ। তাহলে এইখানে এই সুলতানি যুগের উপর সমস্ত শর্ট কোশ্চেন
1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলো আমি ভিডিও আকারে তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে রেডি করে ফেলো। আশা করি এই ভিডিওটা সুলতানি যুগ বুঝতে, জানতে এবং শিখতে তোমাদের সাহায্য করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিও।